হ্যালো ভিউয়ার্স, অচিন্ত ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 9 পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী খালিশা, জায়গির ও পায়বাকি এই তিনটি শব্দের অর্থ কি, এই প্রশ্ন নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই পেপারটির একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহ, এবং তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। এছাড়া যেসব প্রশ্নের উত্তর এখনো বাকি আছে, আমি খুব দ্রুত 2-1 দিনের মধ্যেই আমি তার উত্তরগুলি তোমাদের সামনে নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। তা চলো শুরু করি। দেখো, আজকের আলোচনার বিষয় বিএ হিস্ট্রি অনার্স 4th সেম সিসি 9 খালিশা, জায়গির এবং পায়বাকি এই কথাগুলো কি, এর মানেটা বাকি। দেখো, খালিশা, জায়গির এবং পায়বাকি বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে মুঘল প্রশাসনের যে মূল মেরুদণ্ড, সেই মনসবদারি ব্যবস্থা, এবং মনসবদারি ব্যবস্থার পাশাপাশি জায়গিরদারি ব্যবস্থা। এই দুটি কথা ভালো করে আমাদের বুঝতে হবে। দেখো, মনসবদারি ব্যবস্থা কাকে বলে? মুঘল যুগে যেসব সেনাপতিরা ছিলেন এবং তাদের অধীনে একাধিক সৈন্য থাকতো, কারোর হাতে হয়তো 2000 সৈন্য, কারোর হাতে 5000, কারোর হাতে 10,000, এগুলোকে বলা হতো 10,000ই মনসবদার বা 5,000ই মনসবদার। তা যিনি 5,000ই মনসবদার, অর্থাৎ তার অধীনে প্রায় 5,000 সৈন্য আছে, তাহলে 5,000 সৈন্যের একটা বেতন, আবার ওই মনসবদারের নিজস্ব একটা বেতন। এই বেতন মুঘল সম্রাটরা দুইভাবে দিতেন, এক নগদ অর্থে দিতেন, আরেকভাবে দিতেন যে জমি দিতেন। কোনো একটা বিরাট অঞ্চলের জমি তাদেরকে দেওয়া হতো, সেই অঞ্চলের রাজস্ব থেকে বা সেই অঞ্চলের রাজস্ব আদায় করে সেই রাজস্বের ভিতর দিয়ে এই মনসবদার তার বেতন নিতেন এবং তার সেনাদেরকে তিনি বেতন দিতেন। তা যেহেতু তাকে একটা জমি দেওয়া হচ্ছে তার বেতনের পরিবর্তে, তাই তাকে মানে একটা জায়গির মানে এখানে জমি দেওয়া হচ্ছে। তো এই জমিটা যেহেতু তাকে দেওয়া হচ্ছে, তাই তিনি হয়ে যাচ্ছেন জায়গিরদার। তাহলে যিনি মনসবদার তিনি কিন্তু জমিটা পাওয়ার পর তিনি হয়ে যাচ্ছেন মনসবদার। তাহলে জায়গিরদার এবং মনসবদার কিন্তু একে অপরের সাথে রিলেটেড বিষয়। এখন এই মনসবদারদের যখন জমি দেওয়া হতো তাদের বেতনের পরিবর্তে, তখন তাকে কি দেওয়া হতো? জায়গির দেওয়া হতো, অর্থাৎ জমি দেওয়া হতো। তাহলে এটাই হচ্ছে জায়গির। এখানে জায়গির মানে এক কথায় জমি। এই জমি যখন কোনো মনসবদারকে দেওয়া হচ্ছে তখন তাকে বলা হচ্ছে জায়গির দেওয়া হলো। আর এবার আসি খালিশা। খালিশাটা কি? খালিশা মানে হচ্ছে খাস জমি, সম্রাটের নিজস্ব জমি, যে জমির উপরে শুধুমাত্র সম্রাটেরই অধিকার, এবং সেই জমি থেকে যে রাজস্ব, সেই রাজস্ব সরাসরিভাবে রাজকোষে জমা হতো, সম্রাটের খাস তহবিলে জমা হতো। অর্থাৎ এই খালিশা জমি মানে হচ্ছে খাস জমি, সরকারের জমি। এই জমি কিন্তু মনসবদারদের দেওয়া হতো না, এই জমি সম্পূর্ণ আলাদা। মুঘল যুগে জমির অনেক শ্রেণী বিভাগ ছিল, তার মধ্যে প্রথমে রয়েছে খালিশা জমি, অর্থাৎ সম্রাটের খাস জমি। তারপরে যে জমিটা থাকতো, যে জমি মনসবদারকে দেওয়া হতো তার বেতনের পরিবর্তে, তাকে আমরা বলছি জায়গির জমি। আর পায়বাকি জমিটা কি? পায়বাকি জমি মানে পড়ে আছে যে জমি, যে জমি মনসবদারকে দেওয়া হবে, কোনো না কোনো মনসবদারকে পরবর্তীতে দেওয়া হবে, এখন রিজার্ভে আছে, এবং এখন এই জমি সরকারি কর্মচারীরাই দেখাশোনা করছে। পরে কোনো এক সময় কোনো না কোনো মনসবদারকে ওই জমিটা দেওয়া হবে, অর্থাৎ জমিটা এখনো দেওয়া হয়নি, এখন জমিটা পড়ে আছে। এই পড়ে থাকা জমিকে বলা হচ্ছে পায়বাকি। এই পায়বাকি জমি না খালিশা জমি মানে খাস জমি, বা না কিন্তু জায়গির জমি। হ্যাঁ, জায়গির হিসাবে দেওয়া হবে পরবর্তীকালে, তাই এটা পায়বাকি। এই তিনটি কথার মূল মানে কিন্তু এটাই। এখন এই ব্যবস্থার ভিতর দিয়ে একটা সমস্যা দেখা দেয়। এই যে জায়গিরদারি ব্যবস্থা, টোটাল খালিশা, জায়গির এবং পায়বাকি, এই সিস্টেমটা কিন্তু জায়গিরদারি ব্যবস্থার মধ্যে রয়েছে। কিন্তু এই জায়গিরদারি ব্যবস্থা পরবর্তীকালে সংকট দেখা দেয়। শাহজাহানের রাজত্বকালে শুরু হয়, জাহাঙ্গীরের রাজত্বকাল থেকেই শুরু হয়, শাহজাহানের রাজত্বকালে চরম আকার ধারণ করে, এবং ঔরঙ্গজেবের মৃত্যুর পর বা ঔরঙ্গজেবের রাজত্বকালেও এটা চূড়ান্ত জায়গায় গিয়ে কিন্তু রান করে। এই জায়গিরদারি সংকট কেন সংকট একটু যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে মনসবদাররা ভালো জায়গির পাওয়ার চেষ্টা করতেন, মানে ভালো উর্বর জমি পাওয়ার চেষ্টা করতেন। ফলে তারা ভালো জায়গিরের আশায় তারা সম্রাটকে তোয়াজ করতেন, সম্রাটের পাশাপাশি ঘুরতেন এবং সম্রাটকে নানাভাবে খুশি করার চেষ্টা করতেন। এবং এইভাবে মুঘল রাজদরবারে একটা গোষ্ঠী তন্ত্র গড়ে ওঠে। অর্থাৎ এক একটা গোষ্ঠী তারা চাইতো তাদের গোষ্ঠীর মানুষেরা যাতে ভালো জায়গির পায়, এবং ভালো জমিগুলো ছিল উত্তর ভারতে গঙ্গার
পার্শ্ববর্তী অঞ্চলে এই জায়গার জমিগুলোকে কিন্তু বেশি করে এই জমিগুলো পাওয়ার চেষ্টা করতেন এই জায়গিরদাররা বা মনসবদাররা। এই কারণে মুঘল রাজ দরবারে তিনটি গোষ্ঠীর উদ্ভব হয়, একটা ইরানি, একটা তুরানি, একটা হিন্দুস্তানি। এবং এই গোষ্ঠীগুলির মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব বা এই যে অভিজাত, এরা কারা? এই মনসবদার এবং জাগিরদাররা হচ্ছে অভিজাত শ্রেণীর লোক, যারা সম্রাটের পরেই যাদের সামাজিকভাবে যাদের অবস্থান, এবং এই মনসবদারদের উপরে ভিত্তি করেই মুঘল সাম্রাজ্য দাঁড়িয়েছিল। কিন্তু এই মনসবদারেরা তাদের এই নৈতিক অধপতনের ফলে মুঘল সাম্রাজ্য আস্তে আস্তে পতনের দিকে ধাবিত হয়। কারণ তারা রাষ্ট্রের স্বার্থের কথা না ভেবে নিজেদের স্বার্থের কথা চিন্তা করে তারা এই দলাদলিতে মেতে ওঠে এবং এই সংকটকে ঘনীভূত করে তোলে। এছাড়া এই জায়গিরদারি সংকটে আরেকটি প্রধান বিষয় ছিল যে কোনো একটা জায়গা যখন কোনো মনসবদারকে দেওয়া হচ্ছে তখন একটা ধারণা করা হতো যে এই জায়গা থেকে এত পরিমাণ, হয়তো 10,000 টাকা রাজস্ব উঠবে বছরে। তাহলে একটা টার্গেট করা হলো, এই টার্গেটটাকে বলা হচ্ছে জমা, অর্থাৎ এত টাকা জমা হতে পারে রাজস্ব থেকে। কিন্তু দেখা যাচ্ছে কার্যক্ষেত্রে সেই রাজস্বটা আদায় হচ্ছে 5,000 টাকা, তাহলে আরো 5,000 টাকা শর্ট আছে। তাহলে যেটা আদায় হলো সেই 5,000 টাকা, সেই টাকাটাকে আমরা বলছি হাসিল, অর্থাৎ আদায় হয়েছে কত? 5,000 টাকা। তাহলে জমার হাসিলের মধ্যে একটা ফারাক থেকে যাচ্ছে। এই ফারাকের কারণে এই জায়গিরদারি সংকট কিন্তু ঘনীভূত হয়ে ওঠে এবং এই জায়গিরদারি সংকট ভেঙে পড়ে এবং মুঘল সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে। এছাড়া একটা সময় দেখা যায় যে এত জায়গির দেওয়া হচ্ছে মনসবদারদের, এবং প্রচুর মনসবদার, নিত্য নতুন মনসবদার তৈরি হচ্ছে এবং তাদের জমি দিতে দিতে আর খাস জমি বলে কিছু নেই, পায়বাকি তো জমি আর পড়ে নেই, সব মনসবদারকে দেওয়া হয়ে গেছে। খালিসা জমি যেটা সম্রাটের ছিল নিজস্ব জমি, সেই জমিতে এবার হাত পড়েছে এবং সেই জমিও কিন্তু আর অবশিষ্ট নেই, সব মনসবদারদের ভোগে চলে গেছে। এবং মনসবদাররা এই সব জমির যে রাজস্ব, সেই রাজস্ব তারা নিজেরা আদায় না করে তারা এক ধরনের কর্মচারী নিয়োগ করতেন, যাদের বলা হয় ইজারাদার। তারা কিন্তু অত্যাচার করে কৃষকদের কাছ থেকে শোষণ করে বেশি পরিমাণে রাজস্ব আদায় করতেন। ফলে কৃষকরা এই অত্যাচারিত হয়ে জমি ছেড়ে পালিয়ে যেতেন এবং ঘন ঘন এই কৃষকরা জমিদারদের নেতৃত্বে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বারে বারে বিদ্রোহ করেছেন। আমরা অধ্যাপক গৌতম ভদ্রের লেখা মুঘল যুগের কৃষক বা কৃষি ও কৃষক বিদ্রোহ, এই গ্রন্থ থেকে আমরা কিন্তু এই বিষয়টা জানতে পারি। এখন এই কৃষকদের পলায়ন এবং ঘন ঘন কৃষক বিদ্রোহ, যেমন জাট, সতনামি, বুন্দেলা বা শিখ বিদ্রোহ, রাজপুত বিদ্রোহ, এই সব বিদ্রোহের ফলে মুঘল সাম্রাজ্য কিন্তু ধীরে ধীরে পতনের দিকে এগোতে থাকে। তা এই জায়গিরদারি ব্যবস্থা বা যে জায়গিরদারির ভিতরে জায়গির বা খালিসা বা পায়বাকি যে সিস্টেমটা, এটাই কিন্তু মুঘল সাম্রাজ্যের একসময় পতন ডেকে নিয়ে এসেছিল। তো এই বিষয়গুলি নিয়েই তোমাদেরকে আলোচনা করতে হবে এই নোটসটায়, 5 নম্বরের নোটস 250 ওয়ার্ডের। এই যে উত্তরটি নিয়ে আমি এবার তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার সিসি 9, খালিসা জায়গির পায়বাকি শব্দের অর্থ কি? মার্কস 5। অ্যান্সারটি এইভাবে লিখবে: মুঘল আমলে যেসব মনসবদারকে নগদে বেতন না দিয়ে তার বদলে একটি নির্দিষ্ট ভূখণ্ড বা জায়গির দেওয়া হতো, তারা একই সঙ্গে জায়গিরদার নামেও পরিচিত ছিলেন। এই সব জমি জায়গির হিসাবে প্রদত্ত হতো না, অথবা যেসব জমির আয় সম্রাট পেতেন বা সরকারি কোষাগারে জমা হতো তাকে বলা হতো খালিসা বা খালিসা ই শরীফ। জায়গিরের মতো একই ভিত্তিতে কিন্তু কোনো পদ বা দায়িত্ব ছাড়াই যে জমি ভোগ করা যেত তাকে বলা হতো ইনাম। আবার যেসব জমি জায়গির হিসাবে দেওয়া হবে বলে স্থির করা হয়েছে কিন্তু তখনও তা দেওয়া হয়নি, এমন জমিকে বলা হতো পায়বাকি। জায়গিরদারদের একটি নির্দিষ্ট সময় অন্তর এক জায়গির থেকে অন্য জায়গিরে বদলি করা হতো বলে অনেক সময় জায়গির কিছু সময়ের জন্য ফাঁকা থাকতো, আবার কোনো নতুন মনসবদারকে সেই জায়গির দান করা হতো। মধ্যবর্তী সময়ে খালিসা জমির মতোই তা দেওয়ানের হাতে থাকতো। এই ধরনের জমি পায়বাকি হিসাবে গণ্য হতো। অনেক সময় এই পায়বাকি জমি থেকে মসরুথ বা শর্ত সাপেক্ষ মনসবদারদের জমি দেওয়া হতো। প্যারা করে অর্থনৈতিক সংকট শাহজাহানের রাজত্বকালেই তীব্র আকার ধারণ করেছিল। ঔরঙ্গজেবের রাজত্বকালে অবিরত যুদ্ধের ফলে বহু অর্থ ব্যয় হয় ও জায়গিরদারি সংকট দেখা দেয়। এই সংকট মোকাবিলায় জাহাঙ্গীর শাহের সময় খালিসা জমি পর্যন্ত ইজারা দেওয়া হয়। মুঘল আমলে বিভিন্ন ধরনের জমি ছিল। যে সকল জমি থেকে রাজস্ব সরাসরি মুঘল রাজকোষে জমা পড়তো সেই জমিগুলিকে বলা হতো খালিসা জমি। আবার কতগুলি বন্টনযোগ্য জমি ছিল যেগুলি তখনও অভিজাতদের বিলি করা হয়নি, এই জমিগুলিকে বলা হতো পায়বাকি। পায়বাকি জমি অভিজাতদের বন্টন হওয়ার আগে পর্যন্ত রাজকর্মচারীরা দেখাশোনা করতেন। পায়বাকি জমি অভিজাতদের কাছে বণ্টিত হলেও
তা জায়গিরে রূপান্তরিত হতো। সাম্রাজ্যের বেশিরভাগ জমি অভিজাতদের হাতে জায়গির হিসেবে ন্যস্ত ছিল। খালিসা জমি ইজারা দেওয়ায় সংকট আরও ঘনীভূত হয়। পাইবাকি জমির স্বল্পতা জায়গিরদারি ব্যবস্থার নিজ কর্মপদ্ধতিকে অসম্ভব করে তুলেছিল। অনেকেই 4-5 বছর ধরে কোনো জায়গির পেত না। এই রূপে বহু ব্যক্তি দীর্ঘদিন চাকরির পরেও জায়গির বিহীন অবস্থায় থাকত। জায়গির প্রদানের ক্ষেত্রে অর্থ ও প্রভাব অপরিহার্যভাবে কার্যকর হয়েছিল। এই সময় মুরব্বির ছাড়া জায়গির পাওয়া প্রায় অসম্ভব ছিল। ক্ষুদ্র মনসবদারদের অবস্থা ছিল হতাশাব্যঞ্জক। প্যারা করে শেষ প্যারা ভীম সেন লিখেছেন যে পাইবাকি জমির স্বল্পতার জন্য এই সংকট এমন তীব্র হয় যে ঔরঙ্গজেবের উত্তরাধিকারী বাহাদুর শাহ তার কর্মচারীদের মধ্যে জায়গির বিতরণের জন্য রাজপুত রাজ্যগুলি দখল করতে প্ররোচিত হয়েছিলেন। এর ফলে ইজারাদারগণ কৃষকদের উপর অত্যাচার করে অর্থ আদায় করতে থাকে। এর ফলে বহু জমি অনাবাদি থাকে এবং উৎপাদন ব্যাহত হয়। কৃষিতে চরম সংকট দেখা দেয়। জায়গিরদারি ব্যবস্থার সংকট প্রকট হয়েছিল সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে। ঔরঙ্গজেবের রাজত্বকালের শেষ 26 বছরে এই সংকট তীব্রতর হয়। মামুর লিখেছেন দুনিয়া জায়গির শূন্য হওয়ায় আর কোনো পাইবাকি অবশিষ্ট ছিল না। এখানেই মুঘল কেন্দ্রীয় শক্তির আধার জায়গিরদারি ব্যবস্থায় সংকট ঘনীভূত হয়। অষ্টাদশ শতাব্দীর প্রথমেই এই সংকট ভয়াবহ আকার ধারণ করেছিল এবং এতেই সব কিছু ভেঙে খান খান হয়ে যায়। তো এই ছিল খালিসা, জায়গির এবং পাইবাকি শব্দের অর্থ, অর্থাৎ 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া যে 2-1টি প্রশ্নের উত্তর এখনও দিতে পারেনি বা যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে।